আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছি আমি কাজী পাপ্পু। শুরুতেই সংবাদ শিরোনাম। বেতন বৃদ্ধির প্রতিবাদে পোশাক শ্রমিকদের আন্দোলন। পদ্মা সেতু দিয়ে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। 3 মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। ইছামতি পুনরুজ্জীবিতকরণ প্রকল্প অনুমোদন, উচ্ছ্বসিত পাবনাবাসী। বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। মেসির ব্যালন ডিওর জয়, অভিনন্দন জানালেন এমবাপ্পে। এবার শাহরুখ খানের নতুন আকর্ষণ ডাঙ্কি। এবার বিস্তারিত। বেতন বৃদ্ধির প্রতিবাদে অস্থির গার্মেন্টস শিল্প। পোশাক শিল্পের অস্থির অবস্থা নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, চলতি বছর ডিসেম্বরের শুরুতে মজুরি কাঠামো কার্যকর করা হবে। এখন যারা বিশৃঙ্খলা করছেন তারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে করছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি এরপর যে কারখানায় এমন অরাজকতা করবে তা বন্ধ করে দেওয়া হবে। রুমি প্রভার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। বেতন বৃদ্ধির প্রতিবাদে অস্থির গার্মেন্টস শিল্প। কয়েকদিন ধরে চলা এই আন্দোলনে হতাহতের ঘটনাও ঘটেছে। পোশাক শিল্পের অস্থির অবস্থা নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পোশাক শিল্প নিয়ে যারা সহিংসতা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে মালিক ও শ্রমিক দুপক্ষের সঙ্গেই আলোচনা চলছে। পার্শ্ববর্তী দেশগুলোর মজুরি কাঠামো যাচাই করা হচ্ছে। বুধবার 1 নভেম্বর সকালে রংপুরের নবদিগঞ্জে অপু মুনশি ক্যান্সার হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন। চলতি বছরের ডিসেম্বরের শুরুতে মজুরি কাঠামো কার্যকর করা হবে জানিয়ে টিপু মুনশি বলেন, এখন যারা বিশৃঙ্খলা করছেন তারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে করছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি এরপর যে কারখানায় এমন অরাজকতা করবে তা বন্ধ করে দেয়া হবে। বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে অনেক সরকার ক্ষমতায় বসলেও শুধুমাত্র আওয়ামী লীগ সরকার পোশাক শ্রমিকদের নিয়েই ভেবেছেন। এ নিয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে। ১৬০০ টাকা বেতন নিয়ে গেছেন ৮,০০০-এ। এবারও সম্মানজনক বেতন বৃদ্ধি করা হবে। যেসব দেশে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে সমস্যা হচ্ছে, এরকম 3 দেশের বাণিজ্য বন্ধ করতে যাচ্ছে বাইডেন সরকার। এই তালিকায় বাংলাদেশ আছে কিনা এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর জানা নেই। আশা করছি এরকম সিদ্ধান্ত আমেরিকা মেনে নেবে না। পেঁয়াজ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, পেঁয়াজ রপ্তানিতে দর বেঁধে দিয়েছে ভারত। এরপর আমাদের ট্যাক্স আছে। এ কারণে ভারতীয় পেঁয়াজ দেশে পৌঁছে 110 থেকে 115 টাকা হয়ে যায়। এছাড়া দেশি পেঁয়াজের মজুদ প্রায় শেষের দিকে। নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত আরও 1 মাস কষ্ট হবে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আলুর আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আমদানির জন্য আসবেন তাদের সহায়তা করা হবে। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। প্রথমবারের মতো পদ্মা সেতু দিয়ে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনার পথে ফরিদপুরের ভাঙা, ফরিদপুর শহর, রাজবাড়ী, কুষ্টিয়ার পোড়াদহ, চুয়াডাঙ্গা, যশোর সহ 9টি স্টেশনে থামবে। বেনাপোল এক্সপ্রেসও একই পথ ধরে যাবে যশোর পর্যন্ত। সঞ্জিতা সম্পার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। স্বপ্নের পদ্মা সেতু দিয়ে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু। রেলওয়ে সূত্রে জানা গেছে, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনার পথে ফরিদপুরের ভাঙ্গা, ফরিদপুর শহর, রাজবাড়ী, কুষ্টিয়ার পোড়াদহ, চুয়াডাঙ্গা, যশোর সহ 9টি স্টেশনে থামবে। বেনাপোল এক্সপ্রেসও একই পথ ধরে যাবে যশোরের বেনাপোল পর্যন্ত। গত মাসের শুরুতে রেল কর্তৃপক্ষ ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আন্তনগর ট্রেনে নন এসি ভাড়া নির্ধারণ করেছিল 350 টাকা। এখন তা কমিয়ে 235 টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ভাড়া কমল 115 টাকা। ট্রেনের টিকিটের 7টি শ্রেণী আছে।
প্রতি শ্রেণীতেই ভাড়া কমানো হয়েছে। এখন ঢাকা থেকে ভাঙ্গা জংশন পর্যন্ত শোভন শ্রেণীর ভাড়া ধরা হয়েছে 195 টাকা, প্রথম শ্রেণীর আসন 310 টাকা, প্রথম শ্রেণীর বার্থের ভাড়া 365 টাকা, এসি আসনের ভাড়া 465 টাকা এবং এসি বার্থ শ্রেণীর ভাড়া 695 টাকা। শোভন চেয়ারে ঢাকা থেকে যশোরের ভাড়া ছিল 565 টাকা, যা এখন 455 টাকার নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে খুলনা পথে 615 টাকার জায়গায় ভাড়া 500 টাকা দিতে হবে যাত্রীদের। এদিকে পদ্মা সেতুর 2 প্রান্তে রেলপথ নির্মাণে একটি প্রকল্প চলমান আছে। এই প্রকল্পের অধীনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালু হয়েছে। গত 10 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পথে ট্রেন চলাচল উদ্বোধন করেন। তবে যাত্রী নিয়ে চলাচল শুরু হলো 1 নভেম্বর থেকে। ভাঙ্গা থেকে গোপালগঞ্জ ও নড়াইল হয়ে যশোর পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণের কাজ শেষ পর্যায়ে। আগামী জুনে চালু হওয়ার কথা। তখন আর রাজবাড়ী হয়ে খুলনায় যেতে হবে না, ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে দূরত্ব কমে যাবে। 2022 সালের 25 জুন পদ্মা সেতু চালু করা হয়। দ্বিতল এই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করছে, নিচ দিয়ে ট্রেন চলাচলের পথ। পদ্মার 2 পারে যোগাযোগ স্থাপন করতে নেওয়া হয় আলাদা প্রকল্প, যা পদ্মা সেতু রেল লিংক প্রকল্প নামে পরিচিত। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। রেমিটেন্স বাড়াতে সরকার 5% হারে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা হুন্ডির প্রায় কাছাকাছি। তাই প্রবাসী বাংলাদেশিরা হুন্ডি এড়িয়ে ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন রেমিটেন্স। অক্টোবরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠিয়েছেন 197,75,60,000 মার্কিন ডলার। এই অঙ্ক গত 3 মাসে সর্বোচ্চ। খাদিজা নিপার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। বৈধ চ্যানেলে রেমিটেন্স বাড়াতে সরকার আগেই 2.5% প্রণোদনা দিত। তবে এই প্রণোদনায় প্রবাসী আয়ে খুব একটা বেশি সুবিধা করতে পারেনি। প্রণোদনা কম হওয়ায় বাড়তি লাভের আশায় প্রবাসীরা হুন্ডি ব্যবহারের ফলে দেশে রেমিটেন্স কম আসতে শুরু করে। তাই বৈধ পথে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠালে সরকারের দেওয়া চলমান 2.5% সঙ্গে ব্যাংকগুলোর আরও 2.5% মিলে মোট 5% হারে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেয় অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ, এবিবি ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলার অ্যাসোসিয়েশন বা ফেদা। এতে রেমিটেন্সে প্রতি ডলারের দাম হয়েছে 116 টাকার কিছু বেশি, যা খোলা বাজারের দরের চেয়ে বেশি। পাশাপাশি হুন্ডির প্রায় কাছাকাছি। সার্বিক দিক বিবেচনায় প্রবাসী বাংলাদেশিরা হুন্ডি এড়িয়ে ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছে রেমিটেন্স। বুধবার 1 নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য মতে সদ্য সমাপ্ত অক্টোবরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠিয়েছেন 197,75,60,000 মার্কিন ডলার। এই অঙ্ক গত 3 মাসের সর্বোচ্চ। অক্টোবরে দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 15,45,00,000 ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 5,82,00,000 ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 175,88,60,000 ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 60 লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে 2023-24 অর্থবছরে সেপ্টেম্বরে গত 3.5 বছরের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স এসেছিল। এই মাসে রেমিটেন্স এসেছে 133,43,50,000 মার্কিন ডলার। 2023-24 অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স এসেছে 197,31,50,000 মার্কিন ডলার এবং আগস্টে রেমিটেন্স এসেছে 159,94,50,000 মার্কিন ডলার। এছাড়া সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল 133,43,00,000 মার্কিন ডলার। এর আগে বিদায়ী 2022-23 অর্থবছরে মোট রেমিটেন্স এসেছে 2,161,07,00,000 মার্কিন ডলার। আগের 2021-22 অর্থবছরে মোট রেমিটেন্স এসেছিল 2,103,17,00,000 মার্কিন ডলার। 2020-21 অর্থবছরে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ হয়েছিল, যার পরিমাণ ছিল 2,477,77,00,000 মার্কিন ডলার।
খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। স্বদেশ সংবাদ। প্রাণ ফিরে পেতে যাচ্ছে ইছামতি নদী। স্রোতস্বিনী প্রবাহমান ইছামতি তার যৌবন হারিয়ে বিপন্নের পথে। মৃত ইছামতি এখন ময়লা আবর্জনার বাগার। নদীর দুই পার দখল করে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন প্রভাবশালী দখলদাররা। মঙ্গলবার 31 অক্টোবর একনেক সভায় ইছামতি পুনরুজ্জীবিতকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে উচ্ছ্বসিত পাবনাবাসী ও নদী উদ্ধার আন্দোলনকারী। বিজন কুমারের কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। পাবনা শহরে প্রবাহিত মৃতপ্রায় ইছামতি নদীতে আবার প্রাণ ফিরে পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার 31 অক্টোবর একনেক সভায় ইছামতি নদী প্রকল্প পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এদিকে এই প্রকল্প অনুমোদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নদী উদ্ধার আন্দোলনকারী নাগরিক সমাজ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতারা। তারা মনে করছেন সকল বাধা উপেক্ষা করে ইছামতি নদী উদ্ধার ও চালু হলে পাবনাবাসীর আর্থসামাজিক উন্নয়নে গতি আসবে। জানা যায়, বাংলার নবাব ইসলাম খাঁ 1608 থেকে 1616 খ্রিস্টাব্দ পর্যন্ত সৈন্য পরিচালনার সুবিধায় পদ্মা ও যমুনা নদীর সংযোগ স্থাপন করতে পাবনার মধ্য শহরে একটি খাল খনন করেন, যার নাম দেন ইছামতি। 1974 সাল পর্যন্ত এ নদীতে প্রবাহ ছিল। পাবনা থেকে বেড়া পর্যন্ত 55 কিলোমিটার দীর্ঘ এ নদীর প্রায় অর্ধেক এখন নর্দমা। স্রোতস্বিনী প্রবাহমান ইছামতি তার যৌবন হারিয়ে বিপন্নের পথে। মৃত ইছামতি এখন ময়লা আবর্জনার ভাগার। নদীর দুই পার দখল করে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন প্রভাবশালী দখলদাররা। এর মধ্যে পাবনার পৌর এলাকার মধ্যে প্রায় 6 কিলোমিটার বর্তমানে ময়লা আবর্জনার দুর্গন্ধ ও মশামাছির আবাসস্থলে পরিণত হয়েছে। সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। গত 3 বছরে নদীতে 2 দফা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন কাজ করা হয়। কিছুদিন কাজ চলার পরেই দখলদারদের মামলায় থমকে যায় কাজ। এ নিয়ে ক্ষুব্ধ পাবনা শহরবাসী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পাবনার উন্নয়নের লক্ষ্যে ইছামতি নদী পুনরুজ্জীবিত প্রকল্প হাতে নেন। পাবনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাষ্ট্রপতিকে অশেষ কৃতজ্ঞতা জানান। দেরিতে হলেও ইছামতি তার নিজের রূপ ফিরে পাবে। নদী উদ্ধার আন্দোলনকারীরা মনে করেন একদিন সব নদী দখলমুক্ত হবে, নদী ফিরে পাবে বহমান স্রোতের ধারা। আন্তর্জাতিক খবর। ভিসার অপব্যবহার ঠেকাতে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। বিবৃতিতে আরোপি জানায়, পর্যটক ও ভ্রমণ ভিসায় যেসব বিদেশি ইতিমধ্যে ওমানে এসেছেন তাদের জন্য ভিসা পরিবর্তন কার্যক্রম স্থগিত করা হয়েছে। জানা গেছে, গত 2 বছরে ওমানে অন্তত 3 লাখ বাংলাদেশি কর্মী গেছেন। সানজিদা সম্পার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। এই নিষেধাজ্ঞা মঙ্গলবার 31 অক্টোবর থেকে কার্যকর হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ আরপি। ওমান ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ওমান ও মাস্কট ডেইলি এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরোপি জানায়, পর্যটক ও ভ্রমণ ভিসার যেসব বিদেশি ইতিমধ্যে ওমানে এসেছেন তাদের জন্য ভিসা পরিবর্তন কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে প্রবাসীরা কর্মী ভিসা নিতে পারতেন। এই সুবিধা স্থগিত হওয়ায় এরকম যারা ওমানে অবস্থান করছেন তাদের দেশে ফিরে কাজের ভিসা নিয়ে আবার ওমানে ফিরতে হবে। আরোপির বিবৃতিতে বলা, পর্যটন ও ভ্রমণ ভিসায় সুলতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করার পাশাপাশি বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। জানা গেছে, গত 2 বছরে ওমানে অন্তত 3 লাখ বাংলাদেশি কর্মী গেছেন। কয়েক লাখ টাকা খরচ করে যাওয়া বাংলাদেশিরা ঠিকমতো কাজ পাচ্ছেন না। বিপুল টাকা খরচ করে যাওয়া কর্মীরা নিরুপায় হয়ে আইনসম্মত নয় এমন কাজ করছেন।
তাই সামগ্রিকভাবে ভিসার অপব্যবহার ঠেকাতে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। এদিকে ওমানের মতো গুরুত্বপূর্ণ শ্রমবাজার বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে প্রবাসী আয়ে এর প্রভাব পড়তে শুরু করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। খেলার খবর। গুঞ্জনেই সত্যি হলো, রেকর্ড 8 বারের মতো ব্যালন ডিওর জিতলেন লিওনেল মেসি। প্যারিসের জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে LM10-এর হাতে পুরস্কারটি তুলে দেন ইংলিশ কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহাম। একটি ডেস্ক রিপোর্ট। ফ্রান্স থেকে দোধ্বনি শুনে বের হতে হয়েছিল লিওনেল মেসিকে। ইউরোপ ছেড়ে মেসি পাড়ি জমান আমেরিকাতে। সবাই ভেবেছিলেন হারিয়ে যাবেন লিও। বছর না পেরোতেই তাদের ঘোর কাটাতে পূর্বের 7 ব্যালন ডিওরকে সঙ্গী করে লিওনেল মেসি হাজির প্যারিসে। না কোনো চমক নয়, বিশ্বকাপ জয়ের সামনে কি আর লিগ 1 কিংবা ইউএফার শিরোপা মেলানো যায়? বিশ্বকাপ জয়ী তারকার সামনে কি আর ক্লাবের শিরোপা জয়ীদের এক করা যায়? বিচারকদের ফলাফলে পরিষ্কার জয়ী লিওনেল মেসি। হল্যান্ড এমবাপ্পেতে সরিয়ে 8 নম্বর ব্যালন ডিওরটা হাতে তুলে নেন ফুটবলের খুদে জাদুকর। তার সতীর্থ লাউতারো মার্টিনেজ বলেছিলেন, ক্রিস্টিয়ানো রোনালদো যদি না থাকতো তাহলে 15টি ব্যালন ডিওর জিততেন লিও। লিও যেখানে জিতেছেন 8টি, সেখানে CR7-এর নামের পাশে আছে 5টি ব্যালন ডিওর। বিশ্বমঞ্চে মেসির আবির্ভাবের আগে সবচেয়ে বেশি ব্যালন জয়ের রেকর্ড ছিল 3 জনের। ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি এবং মার্কো ভ্যান বাস্তেন 3 জনই পেয়েছেন 3টি ব্যালন শিরোপা। 2012 সালেই তাদের ছাপিয়ে রেকর্ড 4র্থ ব্যাল জিতেন মেসি। মাঝে পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে প্রবল প্রতিদ্বন্দ্বিতা ছিল মেসির। 2015 সালে নিজের 5ম ব্যালন ডিওর পান মেসি। 2019 সালে রোনালদোকে ছাড়িয়ে নিজের 6ষ্ঠ ব্যালন ডিওর জিতেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর 2021 সালে জিতেন 7ম ব্যালন ডিওর। আর 2023 সালে নিজের 8ম ব্যালন জিতে নিজেকে তিনি নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। এমন একটা দিনে মেসি 8ম ব্যালন ডিওর জিতলেন যেদিন আরেক আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার জন্মদিন। পুরস্কার হাতে নিয়ে ফুটবল ঈশ্বর ম্যারাডোনাকে স্মরণ করেন মেসি। মেসির কাছে হেরে যাওয়া আর্লিং হল্যান্ড ফেরেননি খালি হাতে। ক্লাব ও জাতীয় দল মিলে সবচেয়ে বেশি গোল করায় জার্ড মুলার ট্রফি উঠেছে তার হাতে। নারীদের হয়ে ব্যালন ডিওর জিতেছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানো বনমাতি। আর সেরা গোলরক্ষক হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। দাতব্য কাজে সম্পৃক্ততা থাকায় সক্রেটিস অ্যাওয়ার্ড পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। আর বর্ষসেরা তরুণ ফুটবলার হয়েছেন জুড বেলিংহাম। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। চলতি বছরেই মুক্তি পাওয়া শাহরুখ খানের 2 সিনেমা পাঠান ও জওয়ান বক্স অফিসে ঝড় তুলেছে। এবার সেই ঝড়কে দীর্ঘস্থায়ী করতে তালিকায় নাম লেখাতে যাচ্ছে ডাঙ্কি। সিনেমার প্রকাশিত ট্রেলার দেখেই স্পষ্ট হয়েছে যে শাহরুখ খানের পাঠান ও জওয়ান থেকে কিছুটা আলাদা হতে যাচ্ছে ডাঙ্কি। একটি ডেস্ক রিপোর্ট। বলিউড বাদশার জন্মদিনে ভক্তদের জন্য খুশির খবর রয়েছে এমন সংবাদ আগেই পেয়েছিল শাহরুখ ভক্তরা। বৃহস্পতিবার 2 নভেম্বর জীবনের 57 বসন্ত পেরিয়ে 58 বছরে পা রাখলেন শাহরুখ খান। এদিন মধ্যরাতে শাহরুখের বাড়ি মান্নাতের সামনে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভিড় জমায় তার ভক্তরা। প্রিয় তারকার জন্মদিনে যেন উচ্ছ্বাসের কোনো কমতি নেই শাহরুখ ভক্তদের। সে সময় ডাঙ্কি সিনেমার টিজার প্রকাশ করার আভাস দেন এই তারকা। নিজের দেওয়া কথা মতো বৃহস্পতিবার বেলা 11টায় অপেক্ষার অবসান ঘটিয়ে জন্মদিনেই ডাঙ্কির প্রথম ঝলক প্রকাশ্যে নিয়ে এলেন শাহরুখ খান। বর্তমানে ডাঙ্কি সিনেমা নিয়ে চলছে নানা আলোচনা।
ঠিক এর মধ্যেই ভক্তদের জন্য ডাঙ্কির টিজার প্রকাশ করলেন বলিউড বাদশা। চলতি বছরেই মুক্তি পাওয়া শাহরুখ খানের 2 সিনেমা পাঠান ও জওয়ান বক্স অফিসে ঝড় তুলেছে। এবার সেই ঝড়কে দীর্ঘস্থায়ী করতে তালিকায় নাম লেখাতে যাচ্ছে ডাঙ্কি। সিনেমার প্রকাশিত টিজার দেখেই স্পষ্ট হয়েছে যে শাহরুখের পাঠান ও জওয়ানের থেকে কিছুটা আলাদা হতে যাচ্ছে ডাঙ্কি। ডাঙ্কির মুক্তি নিয়ে বেশ কয়েকদিন ধরেই উড়ো খবর পাওয়া যাচ্ছিল। শাহরুখ খান ও পরিচালক রাজকুমার হিরানির মিশ্রণ মানেই দর্শকদের কাছে ভিন্ন রকম উন্মাদনা হবে তা বোঝা যাচ্ছিল আগে থেকেই। অবশ্য তার ব্যতিক্রম হয়নি তা প্রমাণ করল ডাঙ্কির টিজার। শাহরুখ খানের জন্মদিনে এই টিজার ভক্তদের কাছে সবচেয়ে বড় উপহার। ডাঙ্কিতেই প্রথম একসঙ্গে কাজ করছেন শাহরুখ খান আর রাজকুমার হিরানি। মুন্না ভাই MBBS এর অফার ফিরিয়ে দিয়েছিলেন কিং খান, পরে যা চলে যায় সঞ্জয় দত্তের কাছে। ডেট সমস্যার কারণে 3 ইডিয়টসও করতে পারেননি। তবে ডাঙ্কি দিয়ে অবশেষে তৈরি হলো মেলবন্ধন। কিং খানের জন্মদিনেই এলো টিজার। বৃহস্পতিবার 2 নভেম্বর মধ্যরাতে শাহরুখ এক টুইটারে লেখেন, এটা অবিশ্বাস্য যে আপনারা এত রাতেও আমাকে শুভেচ্ছা জানানোর জন্য মান্নাতের বাইরে জড়ো হয়েছেন। আমি একজন অভিনেতা, আপনাদের বিনোদন দিতে পারার থেকে বেশি আনন্দ জীবনে আমি আর কিছু থেকেই পাই না। আপনাদের ভালোবাসার স্বপ্নেই বেঁচে থাকি। আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কাল সকালে দেখা হচ্ছে অন স্ক্রিনেও অফ স্ক্রিনেও। পরপর 2টি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ। পাঠান আর জওয়ান সিনেমায় বিশ্বব্যাপী 1300 কোটি টাকার বেশি ব্যবসা করেছে। এখন শাহরুখ ভক্তদের অপেক্ষা আগামী 22 ডিসেম্বর ডাঙ্কি সিনেমার মুক্তিকে ঘিরে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।